হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা জিকে জাংশন সিরিজের মাধ্যমে প্রত্যেকদিন সকাল 7 থেকে 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি আপকামিং ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা 2026কে লক্ষ্য করে। শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, আপকামিং রেলওয়ে, এসএসসি এবং ডাব্লিউপিএসসি পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্নোত্তরগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। আজকে সেট নাম্বার 8 করব। পরীক্ষার সেরা এমসিকিউ প্রস্তুতি আমরা নিচ্ছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। পিডিএফ গুলো আমি মর্নিং 6টায় দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করে সেখান থেকেও একবার করে প্র্যাকটিস করবে। তো যাই হোক, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। দেখো, ইন্দারকিল্লা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত রয়েছে? প্রত্যেকটি প্রশ্ন দেখবে এবং ঝটপট উত্তরগুলো করবে। জিকে প্রশ্নোত্তর, প্রশ্ন দেখবে, উত্তর করবে এবং আমার উত্তরের সাথে মেলাবে। কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকবে, প্র্যাকটিস হবে। সঠিক উত্তর হবে অপশন বি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে ইন্দারকেল্লা ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে। দেখো, হিমাচল প্রদেশের অন্যান্য ন্যাশনাল পার্কে কি রয়েছে? পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। আচ্ছা, উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্ক কি কি রয়েছে? জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। তারপরে রয়েছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তারপর দেখো, জম্মু কাশ্মীর ন্যাশনাল পার্ক কি কি রয়েছে? দাচিগ্রাম ন্যাশনাল পার্ক এবং সেলিম আলী ন্যাশনাল পার্ক। লাদাখের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক হেমিস ন্যাশনাল পার্ক এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম, সব থেকে বৃহত্তম ন্যাশনাল পার্ক হেমিস ন্যাশনাল পার্ক। নেক্সট 2 নম্বর প্রশ্ন, রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধাকে কি বলা হয়ে থাকে? রক্তনালীর মধ্যে, শরীরের মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে আমরা সেটাকে কি বলবো? সঠিক উত্তর হবে অপশন সি, থ্রম্বোসিস বলে থাকবো। দেখো, আমাদের রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে থাকে না কোনটি? সেটা হচ্ছে হেপারিন। হেপারিন নামক একটি উপাদান রয়েছে, যে কারণে সাধারণত আমাদের শরীরের ভিতরে রক্ত জমাট বাঁধে না, কিন্তু যদি রক্ত জমাট বেঁধে যায় সেটাকে আমরা থ্রম্বোসিস বলবো। ভিটামিন কে আমাদের শরীরের বাইরে কোথাও কেটে গেলে রক্ত তঞ্চনে বা জমাট বাঁধতে সাহায্য করে। আর রক্তের শ্বেত কণিকা অর্থাৎ ডাব্লিউবিসি অস্বাভাবিক বৃদ্ধি হয়ে গেলে সেটা ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া হয়। 3 নম্বর প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? আশা করি প্রত্যেকেই সঠিক উত্তর করেছ। সঠিক উত্তর অপশন সি, গডউইন অস্টিন। গডউইন অস্টিনের অপর নাম কি? K2। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, ডাবের জলে কোন হরমোন থাকে? একদম বাছাই করা প্রশ্ন উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডাবের জলে সাইটোকাইনিন এই উদ্ভিদ হরমোনটি হয়ে থাকে এবং কোষ বিভাজনে সাহায্য করে থাকে। এটি কিসে সাহায্য করে? কোষ বিভাজনে সাহায্য করে। দেখো বাকি হরমোনগুলো, অক্সন হরমোন উদ্ভিদের অগ্রমূলের বৃদ্ধি অর্থাৎ এপিক্যাল ডোমিনেন্স ঘটায় এবং ফটোট্রপিক চলনের নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যেদিকে আলো থাকে উদ্ভিদ সেই দিকে বেঁকে যায়, একে বলা হয় ফটোট্রপিক। এটা এই অক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে। জিব্বেরেলিন হরমোন বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে, খুব ইম্পর্টেন্ট, বেশ কয়েকটা পরীক্ষাতে এসেছে। এবং তারপরেটাও ইম্পর্টেন্ট, ইথিলিন। ইথিলিন হচ্ছে একটি গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউপি কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে এবং ডাব্লিউপি কেপি এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে। দুটো ব্যাচ কোর্সেই সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস পাবে, সাথে অধ্যায়ের উপর থেকে মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও, পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে পঞ্চ নদীর দেশ বা ল্যান্ড অফ রিভার্স বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, পাঞ্জাব। নামের মধ্যে রয়েছে পঞ্চ, ঠিক আছে, এবং আব। আব মানে হচ্ছে কি? জলাধারা, ঠিক আছে। তাহলে পঞ্চ মানে
পাঞ্জ আব। দেখো পাঞ্জাব রাজ্যের উপর দিয়ে প্রবাহিত 5টি নদী কি কি? এক হচ্ছে শতদ্রু, দুই বিপাশা বা বিয়াস, ইরাবতী বা ইংলিশে যাকে আমরা রবি বলে থাকি, চন্দ্রভাগা বা চেনাব, বিতস্তা বা ঝিলাম। এরা সবাই সিন্ধু নদের উপনদী। আচ্ছা, সাত পাহাড়ের শহর বলা হয়ে থাকে রোমকে, হাজার হ্রদের দেশ বলা থাকে ফিনল্যান্ডকে, এবং উদীয়মান সূর্যের দেশ বলা থাকে জাপানকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, লিভিং রুট ব্রিজ বা জীবন্ত শিকড়ের সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত? একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থানও এটি, সকলে এখানে ঘুরতে যায়। তো সঠিক উত্তর হয়ে যাবে কোথায় অবস্থিত রয়েছে? অপশন এ, মেঘালয়। 7 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে তৈরি? সঠিক উত্তর হবে অপশন সি, তামা এবং টিন। তামা হচ্ছে কপার, টিন হচ্ছে এসএল। দেখো পিতল, পিতল হচ্ছে ব্রাস, সেটি হচ্ছে কি? তামা এবং জিঙ্ক ধাতু সংকর ধাতু, কপার প্লাস জিঙ্ক মিলে তৈরি হয় পিতল। তারপর দেখো জার্মান সিলভার, এতে তামা, দস্তা এবং নিকেল থাকে, কিন্তু দেখো নামেই সিলভার, কিন্তু এর মধ্যে কোনো রকম সিলভার থাকে না বা রূপো থাকে না। স্টেনলেস স্টিল, এতে লোহা, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন থাকে। আর গান মেটালে দেখো তামা, টিন এবং দস্তার মিশ্রণে তৈরি হয়ে থাকে কি? গান মেটাল। তো খুব ভালোভাবে দেখবে, এই সংকর ধাতুগুলো পরীক্ষাতে আসতে পারে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, রেণুকা জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে রেণুকা জলাভূমি। 9 নম্বর প্রশ্ন দেখো, সাংগাই মহোৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মণিপুরে পালন করা থাকে সাংগাই মহোৎসব। মণিপুরে কি রয়েছে? লোকটাক হ্রদ এবং বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান বা জাতীয় উদ্যান, নাম কি? কেইবুল লামজাও। নাগাল্যান্ডের বিখ্যাত উৎসব কি? হর্নবিল উৎসব। এবং মিজোরামে কি গুরুত্বপূর্ণ উৎসব দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে চাপচরকুট। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে জাতীয় দুগ্ধ গবেষণাগার বা এনডিআরআই অবস্থিত রয়েছে? ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, এনডিআরআই। সঠিক উত্তর হবে অপশন বি, হরিয়ানা। হরিয়ানার কোথায়? হরিয়ানার কারনালে। ওকে। 11 নম্বর প্রশ্ন, হর্ষাব্দ গণনা শুরু হয় কবে থেকে, কোন সাল থেকে? নামের মধ্যে বুঝতে পারছো কে প্রচলন করেছিলেন হর্ষাব্দ? হর্ষবর্ধন। হর্ষবর্ধন যে বছর সিংহাসনে আরোহণ করেছিলেন সেই বছর থেকে হর্ষাব্দ শুরু হয়। সঠিক উত্তর হবে অপশন সি, 606 খ্রিস্টাব্দ থেকে। দেখো কিছু তথ্য দেখবো এক্সট্রা। দেখো 78 খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্ক শকাব্দ বা সাকা এরা প্রচলন করে, এবং এটি পরে ভারতের জাতীয় ক্যালেন্ডার হিসাবে ব্যবহৃত হয়। তারপর দেখো 1919 থেকে 20 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ বা গুপ্ত এরা চালু করেন, এবং 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মক্কা থেকে মদিনায় যাত্রার স্মৃতিতে হিজরি সাল চালু হয়। কিছু গুরুত্বপূর্ণ ক্যালেন্ডার ইতিহাসের। নেক্সট 12 নম্বর প্রশ্ন, নন্দ বংশের আগে কোন বংশ শাসন করেছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, শিশুনাগ বংশ। নন্দ বংশের আগে ছিল শিশুনাগ বংশ। দেখো মগধের রাজবংশগুলোর ক্রম দেখো, প্রথমে ছিল হর্ষাঙ্ক বংশ, হর্ষাঙ্ক বংশের পরে আসে শিশুনাগ বংশ, শিশুনাগ বংশের পরে আসে নন্দ বংশ, নন্দ বংশের পরে মৌর্য বংশ, এবং মৌর্য বংশের পরে আসে কি? শুঙ্গ বংশ। আচ্ছা, মহাপদ্ম নন্দ ছিলেন এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা, তাকে সর্বক্ষান্তক বা দ্বিতীয় পরশুরাম বলা হতো। আচ্ছা, নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ, এবং তার সময়তেই আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। আক্রমণ কখন করেছিলেন?
327 খ্রিস্টপূর্বাব্দে এবং 326 খ্রিস্টপূর্বাব্দে কিসে যুদ্ধ হয়? হিদিস পাসের যুদ্ধ হয় রাজা পুরুষ সাথে ঝিলাম নদীর তীরে, এখান থেকেও প্রশ্ন আসে। এবং চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে। দেখো নন্দ বংশের পরে কি আসছে? মৌর্য বংশ আসছে। তো এই এক্সট্রা নোটস গুলো খুব ভালোভাবে দেখবে এবং আমাদের ব্যাচ কোর্সে খুব সুন্দরভাবে এই ইতিহাসে প্রত্যেকটা বংশ ধরে ধরে খুব সুন্দরভাবে একদম পর পর করানো হচ্ছে। তো এখনই যুক্ত হয়ে যাও আমাদের ব্যাচ কোর্সে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, আলবেরুনি কার সময় ভারতবর্ষে এসেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুলতান মাহমুদের সময় আলবেরুনি ভারতবর্ষে আসেন। আলবেরুনির গুরুত্বপূর্ণ বই কি? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কি কি? কিতাব উল হিন্দ, কিতাব উল হিন্দ বা তহকক ই হিন্দ, গুরুত্বপূর্ণ বই, পরীক্ষায় প্রশ্ন আসে। এবং সুলতান মাহমুদ টোটাল 17 বার ভারত আক্রমণ করেন, পরীক্ষায় প্রশ্ন আসে। এবং 1025 এডিতে সোমনাথ মন্দির, সোমনাথ মন্দির আক্রমণ করে। এইখান থেকে এই প্রশ্নগুলো পরীক্ষাতে বারবার করে এসে থাকে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ভীমবেটকা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 2003 সালে। দেখো এটি প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগের গুহাচিত্রের জন্য বিখ্যাত। এই ভীমবেটকা গুহাচিত্র 1957 সালে ডক্টর VS ওয়াকানকার এটি আবিষ্কার করেছিলেন এবং 2003 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায়। তারপর দেখো মহারাষ্ট্রের অজন্তা এবং ইলোরা গুহাগুলো 1983 সালে প্রথম ইউনেস্কো হেরিটেজ সাইট হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? তো এখনো পর্যন্ত একবার সংশোধন করা হয়েছে। কত সালে? 1976 42তম সংবিধান সংশোধন। দেখো 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় 3টি নতুন শব্দ যুক্ত করা হয়। কি কি? সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার এবং অখণ্ডতা অর্থাৎ ইন্টিগ্রিটি। এবং 42তম সংবিধান সংশোধনীকে এর ব্যাপকতার জন্য প্রচুর পরিমাণে পরিবর্তন করা হয় সংবিধানের মধ্যে, একে মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। 16 নম্বর প্রশ্ন দেখো, কুরু মহাজনপদের রাজধানীর নাম কি? সঠিক উত্তর দেখে নাও অপশন সি, ইন্দ্রপ্রস্থ। এবং যেটি হচ্ছে ইন্দ্রপ্রস্থ কি বর্তমান দিল্লি। দেখো প্রাচীন ভারতে মোট 16টি মহাজনপদ ছিল, যার উল্লেখ বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়তে পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে যে আমরা 16টি মহাজনপদের নাম কোথা থেকে জানতে পারি, সেটা হচ্ছে অঙ্গুত্তর নিকায়, এই বৌদ্ধ গ্রন্থ থেকে জানতে পেরে থাকি। দেখো মথুরা ছিল সুরসেন মহাজনপদের রাজধানী, চম্পা ছিল অঙ্গ মহাজনপদের রাজধানী এবং বারাণসী ছিল কাশী মহাজনপদের রাজধানী। তো এইভাবে 16টা মহাজনপদের এবং তাদের রাজধানীর নামগুলো আমরা মনে রাখতে হবে এবং এইগুলোর ব্যাপারে ডিটেলসে আমাদের ব্যাচ কোর্সে পড়ানো হচ্ছে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ভানভিয়ার ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশে। দেখো ডিটেলসে, মধ্যপ্রদেশে ভারতের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ন্যাশনাল পার্ক রয়েছে, টোটাল 11টি, যেমন কানহা, বান্ধবগড়, পান্না, পেঞ্চ। এবং ভারতের রাজ্যগুলোর মধ্যে থেকে মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ বা ফরেস্ট কভার সব থেকে বেশি। তারপর দেখো রণথম্ভ রাজস্থানের একটি বিখ্যাত ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, আর দুধওয়া ন্যাশনাল পার্ক এটি উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে।
নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড অ্যানিমেল ডে বা বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 4 অক্টোবর। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস থেকে নেবো। 3রা মার্চ এটি হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। ভালো করে তফাৎ দেখো, এটা হচ্ছে শুধু ওয়ার্ল্ড অ্যানিমেল ডে বিশ্ব প্রাণী দিবস, এটা হচ্ছে 4 অক্টোবর। আর 3রা মার্চ হচ্ছে বিশ্ব বন্য প্রাণী দিবস। 29শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা ইন্টারন্যাশনাল টাইগার ডে। 22শে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে। এবং 12ই আগস্ট বিশ্ব হাতি দিবস, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 24শে এপ্রিল। দেখো পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে একটু ডিটেলস দেখবো। 1993 সালের 24শে এপ্রিল 73তম সংবিধান সংশোধনীর আইন কার্যকর হয়েছিল, যার মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়। তার আগে পঞ্চায়েত ব্যবস্থা চালু ছিল। তো প্রথম কবে চালু হয়? 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নাগৌর জেলাতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। কিন্তু সাংবিধানিক স্বীকৃতি কবে পায়? 1993 সালের 24শে এপ্রিল 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এবং সেই জন্যই 24শে এপ্রিল পঞ্চায়েত দিবস হিসেবে পালিত হয়। আচ্ছা, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ভারতবর্ষে চালু হয়, অর্থাৎ যেখানে কি কি দেখতে পাওয়া যায়? গ্রাম পঞ্চায়েত, তারপরে ব্লক, এবং শেষে রয়েছে কি? জেলা পরিষদ। আচ্ছা, এই যে সংবিধানের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হচ্ছে, সেখানে 11তম তফসিলে পঞ্চায়েতের 29টি কাজের কথা বলা রয়েছে। 20 নম্বর প্রশ্ন, নাসিক প্রশস্তি থেকে কার কথা জানা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানতে পেরে থাকি আমরা নাসিক প্রশস্তি থেকে। নাসিক প্রশস্তি কে লিখেছিলেন? লিখেছিলেন গৌতমী বলশ্রী, এবং তিনি কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণীর মা। ঠিক আছে, সাতকর্ণীর মা গৌতমী বলশ্রী, এবং যেই জন্য দেখো নামটা কি গৌতমীপুত্র সাতকর্ণী। ঠিক আছে, গৌতমী বলশ্রী লিখেছিলেন। দেখো এলাহাবাদ প্রশস্তি থেকে হরিসেন রচিত। ঠিক আছে, এই এলাহাবাদ প্রশস্তি কে লিখেছে? হরিসেনকে সমুদ্রগুপ্তের সভাকবি। তো সমুদ্রগুপ্তের সম্পর্কে জানা যায়। আইহোল প্রশস্তিকে লিখেছিলেন রবিকীর্তিকে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি। তো এখান থেকে দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায়। আর জুনাগড় শিলালিপি শক রাজা রুদ্রদামনের সাথে সম্পর্কিত, যা ভারতের প্রথম সংস্কৃত শিলালিপি। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1775 থেকে 1782। এবং এই প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধটি 1782 সালে সলবায় সন্ধির স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়েছিল। তো পরীক্ষায় প্রশ্ন আছে সলবায় সন্ধি কত সালে হয়? 1782 সালে। তারপর দেখো দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ 1803 থেকে 1805 সাল পর্যন্ত হয়েছিল, এবং বেসিনের চুক্তি মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ শেষ হয়। তারপর দেখো তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ 1817 থেকে 1818 সাল পর্যন্ত হয়, যার ফলে পেশওয়া পদের বিলুপ্তি ঘটে। এবং 1799 সালে চতুর্থ ইঙ্গ মহীশূর, ভালো করে দেখবে ইঙ্গ মারাঠা ইঙ্গ মহীশূর কিন্তু আলাদা। 1799 সালে ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়, যেখানে টিপু সুলতান যুদ্ধক্ষেত্রে বীরের মতো মারা যান। 22, খাজুরাহ ড্যান্স ফেস্টিভ্যাল বা খাজুরাহ নৃত্য উৎসব কোন রাজ্যে পালিত হয়? খাজুরাহ কোথায় অবস্থিত? অপশন ডি, মধ্যপ্রদেশ। 23, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? সঠিক উত্তর হবে 1951 সাল থেকে, 51 থেকে চলেছিল 56 পর্যন্ত।
দেখো, প্রথম যে পরিকল্পনাটি এটি হ্যারোড ডমার মডেলের উপর ভিত্তি করে হয়েছিল এবং প্রথম পরিকল্পনায় কৃষি অর্থাৎ এগ্রিকালচার উন্নয়নের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল। দ্বিতীয় পরিকল্পনা হয় 1956 থেকে 1961, এখানে প্রশান্ত চন্দ্র মোহালানবিস অর্থাৎ পিসি মোহালানবিস মডেলের উপর ভিত্তি করে ভারী শিল্প অর্থাৎ হেভি ইন্ডাস্ট্রির ওপর জোর দেওয়া হয়েছিল এবং ঠিক এই সময়তেই বড় বড় ইন্ডাস্ট্রি আইওসিএল, ওএনজিসি, ঠিক আছে, সেল, গেল, এইগুলো সব প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো 24, বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশে। 25 দেখো, হান্টার কমিশন কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, শিক্ষার সাথে যুক্ত। হান্টার কমিশন 1882 সালে এসেছিল। ডিটেলসে দেখো, দেখো 1882 সালে লর্ড রিপন প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সংস্কারের জন্য উইলিয়াম হান্টারের নেতৃত্বে এই কমিশন গঠন করেছিলেন। আচ্ছা, এটা তো প্রথম হান্টার কমিশন। দ্বিতীয় আর একটা হান্টার কমিশন আছে 1919 সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য একটি হান্টার কমিশন গঠন করা হয়েছিল। তো ভালোভাবে মনে রাখবে সাল দুটো। তারপর দেখো উডের ডিসপ্যাচ, যেটি 1854 সালে আসে। তো 1854 সালে উডের ডিসপ্যাচকে ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা বলা হয় এবং এই উডের ডিসপ্যাচ আসার পরেই ভারতবর্ষে তিনখানা গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মুম্বাইতে এবং মাদ্রাসে। তারপর দেখো স্যাডলার কমিশন 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা অনুসন্ধানের জন্য এটি গঠিত হয়। 26, কারাকোরাম গিরিপথ কোন দুটি দেশের মাঝে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ভারত এবং চীনের মধ্যে। 27, রাজস্থানে অবস্থিত একটি জাতীয় উদ্যান হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেওলাদেও ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে রাজস্থানে। আর কি রয়েছে? ভরতপুর, পাখিরালয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ, সাইবেরিয়ান ক্রেনের জন্য খুবই বিখ্যাত। 28, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? সঠিক উত্তর হবে অপশন সি, কৃষ্ণা। এবং এই তুঙ্গভদ্রার তীরে কি রয়েছে? হাম্পি, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। 29 দেখো, অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় বা সাইক্লোন কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন ডি, উইলি উইলি। দেখো, চীন সাগর এবং জাপান সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণিঝড় হয় সেটি টাইফুন নামে পরিচিত। ক্যারিবিয়ান সাগর এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে এটি হ্যারিকেন নামে পরিচিত। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর অঞ্চলে এটি সাইক্লোন বা ঘূর্ণিঝড় নামে পরিচিত এবং টর্নেডো মূলত আমেরিকার যুক্তরাষ্ট্রে সৃষ্ট সব থেকে ধ্বংসাত্মক এবং ফানেল আকৃতির ঘূর্ণাবাত। 30 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 1896 সালের কলকাতা অধিবেশনে। এবং 1896 সালের এই অধিবেশনে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর গানটিতে সুর দেন এবং পরিবেশন করেন। বন্দে মাতরম কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সকলেই জানি। চ্যাটার্জি। এবং 1882 সালে আনন্দমঠ আনন্দমঠ এই উপন্যাসে তিনি এটি প্রকাশ করেছিলেন। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, অশ্ব ঘোষ কোন রাজার সভাকবি ছিলেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কনিষ্ক। অশ্বঘোষ দেখো সংস্কৃত ভাষায় বুদ্ধচরিত রচনা করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? মানভট্ট। দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে সভাকবি তিনি কে ছিলেন? কালিদাস। সমুদ্রগুপ্তের কে সভাকবি ছিলেন? হরিসেন। নেক্সট দেখো 32, লোটাস টেম্পল বা পদ্ম মন্দির কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি নিউ দিল্লিতে। 33, বীজহীন ফল উৎপাদনে কি ব্যবহার করা হয়? বীজহীন ফল উৎপাদনকে কি বলা থাকে? পার্থেনোকার্পি বলা হয়। অর্থাৎ নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপন্ন করার প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলা হয়ে থাকে। এবং কিসের মাধ্যমে এটা করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি অক্সিন হরমোনের মাধ্যমে। ঠিক আছে, দেখো জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের খর্বতা দূর করে এবং বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে। ইথিলিন একটি গ্যাসীয় হরমোন, কৃত্রিমভাবে কাঁচা ফলকে পাকাতে সাহায্য করে এবং সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে। ডাবের জলের মধ্যে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন থাকে। 34, শিশুশ্রম বা চাইল্ড লেবার নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি 24 নম্বর ধারাতে। 17 নম্বর ধারাতে কি বলা হয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতা দূরীকরণ অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। 21 নম্বর ধারাতে রাইট টু এডুকেশন অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সীদের বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা বাধ্যতামূলক। এবং 23 নম্বর ধারাতে মানুষ কেনাবেচা এবং বেকার শ্রম বন্ধ, এগুলো রয়েছে। নেক্সট হলো 35, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন ডি লালা লাজপত রায়। ডিটেলসে দেখো লালা লাজপত রায় সম্পর্কে। দেখো লালা লাজপত রায় আনহ্যাপি ইন্ডিয়া নামক বিখ্যাত বইটি লিখেছিলেন এবং 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় পুলিশের লাঠিচার্জে তিনি গুরুতর আহত হন এবং তিনি মারা যান। 36, মলহোত্রা কমিটি কবে গঠন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1993 সালে। এবং মলহোত্রা কমিটি কিসের সাথে সম্পর্কিত ছিল? বিমা বিমা বা ইন্স্যুরেন্স সেক্টরের সাথে সম্পর্কিত ছিল। 37, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি সরোজিনী নাইডু। কত সালে? 1925 কানপুর অধিবেশন। দেখো একটু ডিটেলসে দেখবো। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। 1917 সালে কলকাতা অধিবেশন, তিনি ব্রিটিশ ছিলেন। সরোজিনী নাইডুকে কোকিল, ভারতের কোকিল বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হতো। সরোজিনী নাইডু ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল উত্তরপ্রদেশের। এবং সুচেতা কৃপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের। তো খুবই গুরুত্বপূর্ণ প্রথম মহিলার সম্পর্কে। 38, স্যাডলার কমিশন কবে গঠন করা হয়? একটু আগেই আমরা এক্সট্রা নোটসে দেখেছি। সঠিক উত্তর করো। সঠিক উত্তর হবে অপশন সি 1917 সালে। এবং কিসের জন্য আসে? কলকাতা
বিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য। 39, ধুয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। এবং কোন নদীর উপর? নর্মদা নদীর উপর। দেখো ডিটেলসে কিছু এক্সট্রা নোটস দেখবো। চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত রয়েছে, যাকে ভারতের নায়াগ্রা বলা হয়ে থাকে। তারপর দেখো যোগ জলপ্রপাত কর্ণাটকের শরাবতী নদীর উপর অবস্থিত রয়েছে, এবং হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত রয়েছে। 40 নম্বর প্রশ্ন, হোমরুল লীগের নেত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যানি বেসান্ট। কত সালে হোমরুল লীগ গঠন করেন? 1916 সালে। ডিটেলস দেখো। দেখো ভারতে হোমরুল আন্দোলনের প্রথম শুরু করেন বাল গঙ্গাধর তিলক 1916 সালের এপ্রিলে পুনেতে। এরপর অ্যানি বেসান্ত 1916 সালের সেপ্টেম্বরে মাদ্রাজে তার হোমরুল লীগ শুরু করেন। অ্যানি বেসান্ত তার নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ এই পত্রিকার মাধ্যমে হোমরুল আন্দোলনের প্রচার করেছিলেন। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ এই দুটো পত্রিকা কার? সঠিক উত্তর হবে অ্যানি বেসান্তের। ওকে, তো এই কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আজ ক্লাসের 40টি। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রশ্নপত্র কেমন লাগছে সেই ব্যাপারে মন্তব্য করবে। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো, এখান থেকে সকাল 7টা থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। ডাব্লিউবি ক্র্যাশ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং ডবল স্টার খাকি ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হয়ে যাও। 9647553612 নম্বরে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।